সাল 1995 মার্চ 27। মিলান শহরের এক শান্ত সকাল। এক বিলিয়নিয়ার তার অ্যাপার্টমেন্ট থেকে বের হলেন, নিজের অফিসের দিকে হাঁটছেন, কিন্তু তিনি জানেন না এটাই তার জীবনের শেষ দিন। অফিসের গেটের সামনে পৌঁছানোর সাথে সাথেই এক রহস্যময় ব্যক্তি সামনে এসে দাঁড়ান, হাতে বন্দুক, পরপর 3টি গুলি। এরপর শেষ গুলিটা সরাসরি মাথায়। যে মানুষটা মাটিতে পড়ে আছেন তিনি মাউরিজিও বুসি, বুসি সাম্রাজ্যের শেষ উত্তরাধিকারী। আর তার এই হত্যার পিছনে একজন কিলার। কিন্তু এই কিলারকে কে ভাড়া করেছিল জানেন? তার ওই এক্স ওয়াইফ পেট্রিজিয়া রেজানি। কিন্তু কেন একজন বিলিয়নিয়ারের স্ত্রী তাকে খুন করতে চাইবে? এটা কি শুধুই কোনো প্রতিশোধ, নাকি এর পেছনে আছে বড় কোনো রহস্য? এই মার্ডারের রহস্য বুঝতে হলে আমাদেরকে ফিরতে হবে পিছনে, গুসি ব্র্যান্ডের শুরুর থেকে, যেখানে আছে পাওয়ারের জন্য লড়াই, বিশ্বাসঘাতকতা আর পরিবারের দ্বন্দ্বের এক ভয়ঙ্কর গল্প। 19 শতকের শেষের দিকের ইতালি। তখনকার সময়ের ফ্যাশন মানেই শুধু রয়্যাল পরিবারের জন্য তৈরি কাপড়। সাধারণ মানুষের কাছে লাক্সারি ব্র্যান্ড বলেই কিছু ছিল না। কিন্তু এক সাধারণ তরুণ, যার নাম গুসিও বুসি, তার মনে ছিল এক বিরাট স্বপ্ন। গুসিও ছিলেন একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে। জন্ম 1881 সালে ফ্লোরেন্সে। তার পরিবার খুবই সাধারণ। বাবা ছিলেন একজন লেদার ওয়ার্কার। কিন্তু গুসিওর জীবন বদলে যায় যখন তিনি লন্ডনে স্যাভয় হোটেলে কাজ পান। দি স্যাভয় ছিল লন্ডনের সবথেকে লাক্সারিয়াস হোটেল, যেখানে আসতেন শুধুমাত্র ধনী ও প্রভাবশালী মানুষ। গুসিও ওখানে ওয়েটার হিসেবে কাজ করতেন। ধনী ব্যক্তিদের লাক্সারি লাইফস্টাইল দেখে তার মনে একটা প্রশ্ন জাগে। প্রশ্নটা হলো, এই রিচ মানুষদের কাছে এমন কি আছে যা সাধারণ মানুষের কাছে নেই? গুসিও লক্ষ্য করলেন, এরা শুধু দামি পোশাকই পরে না, এদের ব্যাগ, লেদার গুডস, জুতো, সব কিছুতেই রিফাইনমেন্ট আর ক্লাস আছে। তখনই তার মাথায় আসে এক গেম চেঞ্জিং আইডিয়াটা হলো এমন যে, আমি এমন এক ব্র্যান্ড বানাবো যা শুধু রয়্যাল ফ্যামিলির জন্য নয়, বরং যে কোনো রিচ পিপল এটাকে তাদের স্ট্যাটাস সিম্বল হিসেবে নিবে। এই জন্য গুসিও ফিরে আসলেন তার নিজ শহরে। সাল 1921। গুসিও বুসি তার স্বপ্ন বাস্তবে পরিণত করলেন। ফ্লোরেন্সে ছোট্ট একটা দোকান খুললেন, যেখানে বিক্রি হতো প্রিমিয়াম কোয়ালিটির লেদার ব্যাগ, স্যুটকেস আর অ্যাক্সেসরিজ। এখন প্রশ্ন হলো, একটা ছোট দোকান কিভাবে বিশ্ববিখ্যাত ব্র্যান্ডে পরিণত হলো? গুসির সাফল্যের পিছনে 3টা প্রধান কারণ: হেরিটেজ, কোয়ালিটি আর এক্সক্লুসিভিটি। গুসি শুধু ব্যাগ বিক্রি করতো না, তারা বিক্রি করত ইতালির ক্রাফটম্যানশিপের গর্ব। প্রতিটা ব্যাগ তৈরি হতো হাতে আর ব্যবহার করা হতো বিশ্বের সেরা লেদার। গুসির প্রোডাক্ট এত হাই কোয়ালিটি ছিল যে ধনী ব্যবসায়ী, রয়্যাল ফ্যামিলি থেকে শুরু করে হলিউড সেলিব্রিটিরা পর্যন্ত এটাকে পছন্দ করা শুরু করে। গুসিও জানতেন লাক্সারি মানেই হলো রেয়ার অ্যান্ড ইউনিক হওয়া। এর জন্য তিনি তার ব্যাগগুলো লিমিটেড এডিশনে বানালেন, যা শুধু ইলাইট কাস্টমারদের জন্য অ্যাভেলেবল ছিল। এই টেকনিকের কারণে গুচির জনপ্রিয়তা শুধু ইতালিতে সীমাবদ্ধ থাকলো না, তার ব্র্যান্ড এক্সপ্যান্ড হতে লাগলো লন্ডন, প্যারিস, নিউ ইয়র্কের মতো বড় শহরে। গুচি শুধুমাত্র একটা ব্র্যান্ড ছিল না, এটা ছিল তাদের পরিবারের একটা রিফ্লেকশন। কিন্তু সেই পরিবারের ভেতরেই শুরু হয়েছিল এক ভয়ঙ্কর ক্ষমতার লড়াই, যা শেষমেশে গুচি এম্পায়ারের পতন আনবে। গুসিও বুসির 3টি ছেলে ছিল: অ্যালডো বুসি, ভ্যাস্কো বুসি এবং রোডলফো বুসি। অ্যালডো বুসি ব্র্যান্ডের ব্যবসায়িক টেকনিক আর গুসির প্রথম ইন্টারন্যাশনাল এক্সপেনশনের জন্য মূল কারিগর। ভ্যাস্কো বুসি ব্র্যান্ডের অপারেশন দেখতেন, তিনি মূলত কম প্রভাবশালী ছিলেন। রোডলফো বুসি এক্স অ্যাক্টর, গুসির ক্রিয়েটিভ ভিশন তিনিই পরিচালনা করতেন। গুসিও বুসি 1953 সালে মারা যান এবং এরপর গুসি ব্র্যান্ডের নিয়ন্ত্রণ চলে আসে তার 3 ছেলের হাতে। কিন্তু অ্যালডো ও রোডলফোর মধ্যেই ছিল সবথেকে বড় ক্ষমতার লড়াই। সাল 1983 রোডলফো বুসি মারা যান এবং তার ছেলে মারিজিও বুসি হঠাৎ করেই গুসি কোম্পানির
50% শেয়ারের মালিক হয়ে যান। মারিজিও গুচি ছিলেন একজন অ্যাম্বিশিয়াস মানুষ। তিনি চাইতেন গুচিকে আরও বড় করতে, কিন্তু সমস্যা একটাই, পুরো কোম্পানির নিয়ন্ত্রণ তখনও অ্যালডো গুচির হাতে। মাউরিজিও গুচি ঠিক করলেন তিনি অ্যালডো গুচিকে পুরোপুরি সরিয়ে দিয়ে গুচির একমাত্র মালিক হবেন। আর এই জন্যই তিনি এক ভয়ঙ্কর পদক্ষেপ নিলেন। তিনি তার নিজের আঙ্কেল অ্যালডো গুচিকে ট্যাক্স ফ্রডের মামলায় ফাঁসিয়ে দিলেন। FBI তদন্ত শুরু করলো, আর শেষমেশে অ্যালডো গুচি 1986 সালে জেলে চলে গেলেন। এইভাবেই মাউরিজিও গুচি নিজের কাকাকে সরিয়ে দিয়ে গুচি এম্পায়ারের একমাত্র মালিক হয়ে ওঠেন। কিন্তু বাস্তবতা এটাই যে মাউরিজিও গুচি একজন দক্ষ ব্যবসায়ী ছিলেন না। তার একের পর এক ভুল সিদ্ধান্ত এবং আর্থিক বিপর্যয়ের কারণে গুচি এম্পায়ার চরম সংকটে পড়ে। ধীরে ধীরে তার দুর্বল সিদ্ধান্তগুলো কোম্পানির ভেতরকার উইকনেসগুলো সবার সামনে নিয়ে আসে। এই সংকটময় পরিস্থিতির সময়ই তার পার্সোনাল লাইফে নেমে আসে অশান্তি, যা তাকে ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দিবে। একজন বিলিয়নিয়ারের জীবন কেমন হতে পারে? প্রাইভেট ইয়াট, বিলাসবহুল পার্টি, লাক্সারি লাইফস্টাইল। কিন্তু গুচি সাম্রাজ্যের একমাত্র উত্তরাধিকারী মাউরিজিও গুচির গল্পটা এরকম ছিল না। তার জীবন শেষ হয়েছিল গুলি খেয়ে, নিজের অফিসের সামনেই ব্রাইট ডে লাইটে। কিন্তু প্রশ্ন হলো, কেন তাকে মার্ডার করা হয়েছিল? আর এই মার্ডারের পিছনে কে ছিল? সকাল 8:30 মাউরিজিও গুচি তার মিলানের অফিসের দিকে হাঁটছিলেন। পিছন থেকে 4টি গুলি, প্রথম 3টি তার কাঁধে, পরেরটি সরাসরি মাথায়। 1 সেকেন্ডের মধ্যেই গুচি এম্পায়ারের একমাত্র মালিক মাটিতে লুটিয়ে পড়লেন। গোটা ইতালি জুড়ে ছড়িয়ে পড়ল একটাই খবর, মাউরিজিও গুচিকে মার্ডার করা হয়েছে। পুলিশ প্রথমে কিছুই বুঝতে পারছিল না, কারণ এই হত্যার পিছনে না ছিল কোনো ডাকাতি, না ছিল কোনো ক্লু। এটি ছিল একটি পরিকল্পিত মার্ডার। প্রথমে পুলিশ মনে করেছিল এটি হয়তো কোনো ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীর কাজ, কারণ মাউরিজিও গুচি তার সময়কালে কোম্পানির প্রায় $300 মিলিয়ন নষ্ট করেছিলেন। বাট তদন্ত যতই এগোতে থাকলো, তারা আবিষ্কার করলো এক অবিশ্বাস্য তত্ত্ব। এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিল তার এক্স ওয়াইফ পেট্রিজিয়া রেজানি। পেট্রিজিয়া এবং মাউরিজিওর বিয়ে হয়েছিল 1972 সালে। তাদের সম্পর্ক একসময় ছিল পুরোপুরি ফেরিটেলের মতো, কিন্তু 1985 সালে মাউরিজিও তাকে ডিভোর্স দেয় পেট্রিজিয়ার অনুমতি ছাড়াই। তিনি হঠাৎ করে জড়িয়ে পড়েন নতুন অ্যাফেয়ারে, কিন্তু পেট্রিজিয়া এটা মেনে নিতে পারেনি। তিনি চেয়েছিলেন গুচি এম্পায়ারের উত্তরাধিকার তার মেয়েরা পাক, কিন্তু তার ডিভোর্সের পর মাউরিজিও পুরোপুরি তাকে দূরে সরিয়ে দেয়। আর যখন পেট্রিজিয়া জানতে পারে যে মাউরিজিও তার নতুন প্রেমিকাকে বিয়ে করতে যাচ্ছে, তখনই তিনি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন। তাই তিনি সাহায্য নেন একজন পেশাদার হিটম্যানের। পেট্রিজিয়া $3 মিলিয়ন চুক্তি করে মাউরিজিও গুচিকে হত্যা করার জন্য। এরপর সেই হিটম্যান মাউরিজিও গুচির অফিসের সামনে ওত পেতেছিলেন। ঠিক যখন তিনি অফিসে ঢুকলেন, তখন ওই 4টি গুলি, আর সব শেষ। 2 বছর কেটে গেল। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে অবশেষে পেট্রিজিয়াকে গ্রেপ্তার করল 1997 সালে। বিচার শুরু হলো এবং প্রমাণিত হলো তিনি সত্যিই মাউরিজিও গুচির হত্যার মাস্টারমাইন্ড ছিলেন। এরপর পেট্রিজিয়াকে 29 বছরের জেল দেওয়া হয় এবং এখানেই শেষ হয়ে যায় গুচি সাম্রাজ্যের একমাত্র উত্তরাধিকারীর জীবন। মাউরিজিও গুচির হত্যার পর ব্র্যান্ডের ভবিষ্যৎ ছিল একদম অন্ধকার। পরিবারের তখন কেউ আর গুচির বোর্ড মেম্বারে ছিল না। তাদের কোম্পানির সেলস ড্রপ করা শুরু হয়, আর ব্র্যান্ডটি প্রায় ধ্বংসের মুখে এসে পৌঁছায়। অনেকে ভাবছিলেন এটাই হয়তো গুচি ব্র্যান্ডের শেষ, কিন্তু এখানে শেষ হয়নি গুচি ব্র্যান্ডের গল্প। ইতিহাস বলে যে ব্র্যান্ড একবার শীর্ষে পৌঁছায়, তারা ফিরে আসার জন্য নতুন রাস্তা খুঁজেই নেয়, আর গুচি ব্র্যান্ড ঠিক সেটাই করেছিল। সাল 1995, গুচি গ্রুপের মালিকানা চলে যায় তাদের ইনভেস্টর প্রতিষ্ঠানের কাছে। তারা ব্র্যান্ডকে বাঁচানোর জন্য 2টি গুরুত্বপূর্ণ মানুষকে দায়িত্ব দেন, আর এই মানুষ দুটি হলেন ডোমিনিকো ডি সোল আর টম ফ্রড। 1995 থেকে 1996 সালে টম ফ্রড
তার প্রথম গুচির কালেকশন নিয়ে আসলেন এবং এটি পুরো ফ্যাশন দুনিয়ায় ঝড় তুলল। তিনি গুচির ক্লাসিক ব্রিটিশ ইটালিয়ান লুক বাদ দিলেন এবং আনলেন সিল্ক এবং মিনিমালিস্টিক ডিজাইন, সিল্ক শার্ট, ভিবলেট স্যুট, ডিপ কাট ড্রেসেস। আর এটা ছিল ওই সময়ের একদম নতুন কিছু এবং সেই সময়ে পুরো ফ্যাশন দুনিয়া এটিকে গ্রহণ করলো। এরপর গুচি হয়ে উঠল দি হটেস্ট ব্র্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। সেলস তখন স্কাই রকেট হয়ে উঠল। গুচি আবারও লাক্সারিয়াস ফ্যাশনের কিং হয়ে উঠল। আজ গুচি শুধু একটি ফ্যাশন ব্র্যান্ড নয়, এটি একটি কালচারাল ফিনোমিনা। 1990-এর শেষ থেকে আজ পর্যন্ত গুচি $1 বিলিয়ন ব্র্যান্ড হয়ে উঠেছে। গুচির এখন সারা বিশ্বে প্রায় 500+ অফিসিয়াল আউটলেট রয়েছে। হলিউড অ্যান্ড হিপহপ কালচার, র্যাপার থেকে এ-লিস্ট সেলিব্রিটি পর্যন্ত সবাই গুচি পরে। 2022 সালেও গুচির রেভিনিউ ছিল $10 বিলিয়নেরও বেশি। একসময়ের বিশ্বাসঘাতকতা, হত্যা এবং ধ্বংসের মুখে থাকা গুচি আজ বিশ্বের সবথেকে আইকনিক লাক্সারি ব্র্যান্ডগুলোর একটি। এটি প্রমাণ করে যে দি গুচি নেম উইল নেভার ডাই।